পাকিস্তান আসলে এমন একটা কান্ট্রি, ওখানে পলিটিক্সটা মূলত আমার কাছে পছন্দ হয়নি। পাকিস্তান আচ্ছা, পলিটিক্স মারাত্মক পরিমাণে জঘন্য, কিন্তু পাকিস্তানের মানুষগুলো হচ্ছে অনেক ভালো। আচ্ছা, তো আপনি, আমার মনে হয় পৃথিবীর মধ্যে এমনই একটা দেশ পাকিস্তান, আপনি এরকম মেহমানদারি মনে হয় না পৃথিবীর কোনো দেশে পাবেন। আচ্ছা, আপনি যখনই হাইটা যাবেন রাস্তা দিয়া, যে কোনো মানুষ আপনাকে দেখলেই বলবে ভাই এক কাপ চা খান, পরে জিজ্ঞেস করবে ভাই আপনি কোথা থেকে আসছেন, কি করেন। এমনিতে পৃথিবীর যে কোনো দেশে যাবেন আপনি আগে আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনি কই থেকে আসছেন, কিন্তু পাকিস্তান আগে জিজ্ঞেস করে ভাই আগে চা খান, চা হুম, খাওয়ার পরে তারপর জিজ্ঞেস করে ভাই কোন জায়গা থেকে আচ্ছা, আসেন। আগে আপ্যায়ন করে পরে জিজ্ঞেস করে। আচ্ছা, এই আচ্ছা। জিনিসগুলো অনেক পাকিস্তান ভালো লাগছে। পাকিস্তান ফুলের মালা অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানান, এবং ওইখানে যে পুলিশটা ছিল তারা শুধু আমাকে ওয়েলকাম করেন আচ্ছা, পাকিস্তানি। আচ্ছা, তো পাকিস্তানে প্রবেশ করার পরে মানে তারপরে আবার মনে করেন মন মতো সফর করতেছিলাম। মানে মন মানে মতনটা কেমন কি সেখানে কারণ গিয়ে? আমি ইন্ডিয়াতে অনেক ইয়াতে ছিলাম, ইন্ডিয়াতে বলতে অনেক রিস্ট্রিকশন আপনার ছিল। আমি সবসময় হাইড করে যেতাম নিজেকে, যে আচ্ছা, আমি কি করতেছি এটা ওখানে কাউকে বলতাম না। আচ্ছা, কিন্তু যখন আমি দিল্লিতে প্রবেশ করছি, দিল্লিতে প্রবেশ করতে করতে ইন্ডিয়ান অলরেডি সবাই আমাকে চিনতে লাগতেছিল। কারণ আচ্ছা, তখন যখন আমি লাকনোতে ছিলাম, ইন্ডিয়ান মুসলিম ভাইরা বলতেছিল যে আপনি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেন, আমরা আপনাকে দেখতে চাই। তো আচ্ছা। পরে আমি আমি তো কখনো আগে ইনস্টাগ্রাম ইউজ করিনি, তখন ইনস্টাগ্রাম ইউজ করলাম। তো ইনস্টাগ্রামে ভিডিও সব ভাইরাল হয়ে যায়, পরে ইন্ডিয়াতেও সবাই সবাই চেনা চিনি শুরু করে। আলিফ মাহমুদ। হ্যাঁ, আচ্ছা, পাকিস্তানের গল্পটা একটু শুনি। পাকিস্তানের মানে স্মরণীয় কি জিনিসটা আছে? পাকিস্তান আসলে এমন একটা কান্ট্রি, ওখানে পলিটিক্সটা মূলত আমার কাছে পছন্দ হয়নি। পাকিস্তান আচ্ছা, পলিটিক্স মারাত্মক পরিমাণে জঘন্য, কিন্তু পাকিস্তানের মানুষগুলো হচ্ছে অনেক ভালো। আচ্ছা, তো আপনি, আমার মনে হয় পৃথিবীর মধ্যে এমনই একটা দেশ পাকিস্তান, আপনি এরকম মেহমানদারি মনে হয় না পৃথিবীর কোনো দেশে পাবেন। আচ্ছা, আপনি যখনই হাইটা যাবেন রাস্তা দিয়া, যে কোনো মানুষ আপনাকে দেখলেই বলবে ভাই এক কাপ চা খান, পরে জিজ্ঞেস করবে ভাই আপনি কোথা থেকে আসছেন, কি করেন। এমনিতে পৃথিবীর যে কোনো দেশে যাবেন আপনি আগে আপনাকে জিজ্ঞেস করবে ভাই আপনি কই থেকে আসছেন, কিন্তু পাকিস্তান আগে জিজ্ঞেস করে ভাই আগে চা খান, চা হুম, খাওয়ার পরে তারপর জিজ্ঞেস করে ভাই কোন জায়গা থেকে আচ্ছা, আসেন। আগে আপ্যায়ন করে পরে জিজ্ঞেস করে। আচ্ছা, এই আচ্ছা। জিনিসগুলো অনেক পাকিস্তান ভালো লাগছে। পাকিস্তান সফর শেষ করতে কতদিন সময় লেগেছে? পাকিস্তানে আমি প্রায় ছিলাম 50 দিন। আচ্ছা, এর মধ্যে যখন আমি পাঞ্জাবে প্রবেশ করি, পাকিস্তানের প্রেসিডেন্ট যিনি ছিল উনি আমাকে পিএমএল প্রেসিডেন্ট বলে ওনাকে, আচ্ছা, উনি আমাকে ইনভাইট করছিল ওনার বাসায়, পরে ওনার বাসায় গেলাম। তারপরে মুলতানের এমপি, তারপরে এরকম মানে সাধারণ মানুষ থেকে শুরু করে একবারে উপরের লেভেলে যত লোক আছেন সবাই মানে প্রচন্ড ভাবে আমাকে সম্মান সম্মান। জানিয়েছেন। আচ্ছা, এই সম্মান। কিন্তু হ্যাঁ, পাকিস্তানের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম অভিজ্ঞতা ছিল বালুচিস্তান। বালুচিস্তান হচ্ছে আহ, বাংলাদেশের সাথে 71-এর আগে যেরকম নির্যাতন করা হইতো, পাকিস্তান যেরকম বাংলাদেশকে নির্যাতন করতো, সেম বালুচিস্তান হচ্ছে পাকিস্তানের একটি রাজ্য, যেটাকে বর্তমান আগে যেরকম বাংলাদেশকে নির্যাতন করতো এটা এখন বালুচিস্তান করতেছে। আমি শুরুতেই বলছিলাম যে পাকিস্তানের সবকিছু ঠিক থাকলে ওদের পলিটিক্স আমার কাছে ভালো লাগে না। আসলে পৃথিবীর কোনো দেশের পলিটিক্সই ভালো না, পলিটিক্স জিনিসটাই হচ্ছে খারাপ। তো এই পলিটিক্স এর কারণে আজকে বালুচিস্তান, পুরো বালুচিস্তানের গ্যাস কারেন্ট দিয়ে পুরো পাকিস্তান চলে, অথচ পুরো বালুচিস্তানের মধ্যে কারেন্ট নেই। যখন আমি পাকিস্তান সফর করতেছিলাম সবাই বলতেছিল বালুচিস্তান অনেক খারাপ, ওইখান দিয়ে হাঁটতে না। তো আমি আমার জীবনের রিস্ক নিয়ে ওইখান দিয়ে আমি হাঁটতে বাইরে দিয়েছি। ওইখানে সবাই বলছিল ওইখানে জবাই করে ফেলে, এরকম করে ফেলে, মেরে ফেলে। এইসব রিস্ক দেখার পরে আমি বালুচিস্তান প্রবেশ করি। যাওয়ার পরে বালুচিস্তানের মানুষগুলো দেখলাম আসলে ওনারা এত পরিমাণে ভালো, এরকম ভালো মানুষ পৃথিবীতে খুব কম জায়গায় আছে আমার মনে আচ্ছা, হয়। আচ্ছা। তারপর? তো মূলত আপনি জামায়াত, জামায়াত কি আসলে খারাপ? তো আমাদেরকে দেখায় যে জামায়াত হচ্ছে সন্ত্রাসী। তো এরকমই হচ্ছে বালুচিস্তান, পৃথিবীর পাকিস্তান তাদেরকে দেখায় যে তারা হচ্ছে সন্ত্রাসী, আসলে তো তারা সন্ত্রাসী না। তো আপনি, যারা আসলে মূলত পাওয়ারে থাকে তারা সবসময় চেষ্টা করে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার ডাউন জন্য। রাখার জন্য, ঘায়েল তারা করার জন্য। সন্ত্রাসী বা বিভিন্ন ভাবে চালায়। আচ্ছা, যখন এরকমই হচ্ছে আপনি পাকিস্তান বর্ডার ক্রস করেন, তারপরে তো। পাকিস্তান বর্ডার আমি রিমদান দিয়ে প্রবেশ করি। যখন আমি ইরান প্রবেশ করব, তো ইরানে আমার প্রবেশ করার কথা ছিল কোয়েটা দিয়ে। তো ওইখান দিয়ে যদি প্রবেশ করতাম আমার ইরান পড়তো 1500 কিলোমিটার সফর। তো আমি ওটা শর্ট করে সমুদ্রের সাথে দিয়ে আমি ম্যাপের মধ্যে ঢুকে দেখলাম যে দুইটা রাস্তা। একটা রাস্তা হচ্ছে সমুদ্রের সাথে দিয়ে, কোনো ঘর বাড়ি কিছুই নেই, খালি পাহাড় জঙ্গল, এগুলা 800 কিলোমিটার। তা আমি চিন্তা করলাম এখন একটু ব্যতিক্রম ভাবে যাই, এই জঙ্গলের মাঝখান দিয়ে যাবো, একা একা যাবো, একে একে। রিস্ক নিয়ে। হ্যাঁ, এই রিস্ক নিয়ে মূলত আমি ওই রাস্তা দিয়ে যাই। আমার ভাল লাগে মানে অ্যাডভেঞ্চার। যত ভয়
কাজ করবে আমার তো মনে হয় যে ততই মনে হয় আচ্ছা, adventure বেশি ওখানে তো লাগবে। কোনো তখন মানুষ আমি নাই, মানে না, যখন আমি প্রবেশ করি, প্রবেশ করার পরে দেখি যে ওই রাস্তায় গাড়ি ঘোড়া মানুষ ঘর বাড়ি সব আছে। ম্যাপের মধ্যে দেখাচ্ছিল মূলত পুরা, আপনি যদি ম্যাপ দেখেন ম্যাপের মধ্যে পুরা ইরানের কোনো আপনি যেই কি বলে এটাকে, পৃথিবীর সব দেশে মনে করেন ডাটা থাকে ম্যাপের মধ্যে, কিন্তু ইরানের কোনো ম্যাপের মধ্যে কিছুই দেখতে পারবেন না যে কোন জায়গাটা কিরকম। আচ্ছা এগুলো আসলে ইরানে দেখা যায় না, আচ্ছা কারণ ইরান একটা যুদ্ধভীতি একটা দেশ, সবসময় যুদ্ধ লেগে থাকে, যার কারণে ওরা এগুলো পারমিশন মনে হয় গুগলকে দেয় নাই, আচ্ছা যার কারণে ওইখানে সবকিছু দেখা যায় না। আচ্ছা। পরবর্তী দেখি ওখানে প্রচন্ড মানুষ আছে, পরে ইরানেও প্রচন্ড ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ইরান মানুষও প্রচন্ড ভালো। আর আমি যে এরিয়া দিয়ে গেছিলাম সবাই বলতেছিল যে ইরান হচ্ছে সুন্নি শিয়াদের জায়গা, ওইখানে খুবই সাবধানতা অবলম্বন করতে। তা আমি যেখান দিয়ে গেছিলাম মূলত ওইখানে 800 কিলোমিটার আমার ইরানের সফর ছিল, এর মধ্যে 700 কিলোমিটার ছিল মানে সুন্নি যারা আছে সুন্নিদের এরিয়া, আর শিয়াদের ছিল প্রায় 100 কিলোমিটার। আচ্ছা শিয়া আর সুন্নি বলতে আমি মনে করি পৃথিবীর সকল অঞ্চলের মানুষই ভালো। আমরা যখন বাইরে থেকে একটা জিনিস দেখি আমাদের মনে হয়, এখান থেকে মনে হয় যে ইন্ডিয়া খারাপ, আসলে ইন্ডিয়াও খারাপ না, আচ্ছা, পৃথিবীর ওই কোনো দেশ সব খারাপ না, না পৃথিবীর কোনো নিশ্চয় দেশের মানুষ আরেক খারাপ মাহমুদ, না। একটা একটু কথা যদি বলি, মানে অনেকে বলছে যে আপনি ওই যে জানেন ইরানের বিষয়টা, যে আপনি সাগর পাড়ি দিচ্ছেন কিভাবে? সাগরটা মূলত হচ্ছে আপনার, আমার যাওয়ার প্রথমে আমার পরিকল্পনা ছিল আমি কুয়েত এবং ইরাক হয়ে যাব। আসলে আমরা সবসময় নেগেটিভ জিনিসটা আগে নেগেটিভ চিন্তা জিনিসটা করি, চিন্তা করি। এবং হ্যাঁ, আমরা দেখেন আমাদের পুরা কোরআন যদি দেখেন, পবিত্র কোরআনের মধ্যে দেখবেন একটা নেগেটিভ শব্দ নাই, কিন্তু আমরা মুসলিমরা কিন্তু নেগেটিভ চিন্তা করতেছি। আমাদের কিন্তু পজিটিভ চিন্তা করার দরকার, কারণ আমাদের ইসলাম সুন্দর। তো আমি বাংলাদেশের পাসপোর্ট পকেটে নিয়ে আপনি ইন্ডিয়ার বাইরে যাবেন এটারই কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা এরকম একটা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আসলে ট্রাভেল করাটা খুবই কঠিন একটা জিনিস। তো আমি যে গেছি এটা আল্লাহর রহমত ছাড়া সম্ভব হয় নাই। এবং আমি খালি বাংলাদেশের না, মনে করেন পাকিস্তানের পরে পৃথিবীতে যত দেশ আছে সবার মধ্যে আমি প্রথম যে বিমান ছাড়া একবার টোটালি সৌদি আরব গেছি। এর আগে যারাই গেছে একবার না একবার বিমানে উঠছি। আমি না না, ওই জীবনে যে আমি ওইটাই বলতেছি, হ্যাঁ আমি একমাত্র মানুষ জীবনের প্রথমে বিমানে উঠছি আমি সৌদি আরব থেকে। তো আমি চাচ্ছিলাম যে আমি কুয়েত, ইরাক এবং কুয়েত হয়ে যাইতে। তো আমি যখন ইরানে ছিলাম, ইরানে ছিল, ইরানেই যুদ্ধ চলতেছিল, ইরান একসাথে 3টা দেশকে অ্যাটাক করে, পাকিস্তান, তারপরে হচ্ছে ইরাকে যে আমেরিকান যে দূতাবাস ছিল ওইটাতে অ্যাটাক করে, প্লাস মনে হয় ইসরায়েলের সাথে সমস্যা চলেছিল 3টা দেশে যাবে। তখন আমি চিন্তা করেছিলাম আমি কি আরব আমিরাতে প্রবেশ করতে পারবো নাকি, এটাই আমি দুশ্চিন্তার মধ্যে ছিলাম। কারণ যে একটা পরিস্থিতি ছিল আসলে, বাইরে থেকে সবকিছু অনেক সুন্দর দেখা যায়, ভিতর থেকে সবকিছু একটা ওরকম আতঙ্ক সুন্দর না। কাজ করে, ভয় কাজ করে। বুঝছেন? তো ইরাকের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ, কুয়েতের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ, ইরানের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ। যে ইরানের ভিসা বন্ধ, ওইখানে যে আমি প্রবেশ করছি এটাই সবচেয়ে বড় বিষয়। আমার মূলত প্ল্যান ছিল, আমি জানতাম যে ইরান আমি প্রবেশই করতে পারবো না। আমি চিন্তা করছিলাম আমি পাকিস্তান থেকে ডিরেক্ট আমি আরব আমিরাত ফ্লাইটে চলে যাব, কারণ আগে সবাই একবার না একবার বিমান ইউজ করছে। আচ্ছা আমারও চিন্তা ছিল আমিও ফ্লাইট ইউজ করতে হবে, আমি একবার বিমান ইউজ করবো। আচ্ছা কিন্তু আল্লাহর রহমত, আমার ফ্লাইট ইউজ করতে হয় নাই। তো আমি ইরাক আর কুয়েত বাদ দিয়ে তখন আমি ইরান তো প্রবেশ করলাম। ইরান কিন্তু বাংলাদেশিদেরকে ভিসা দেয় না। আচ্ছা। তো সেইখান থেকে যে আমি ইরানের ভিসাটা নিয়ে ইরানেই প্রবেশ করছি, এটাই আমার জন্য অনেক বড় কিভাবে একটা পাওয়া। কিভাবে এটা? এটা আল্লাহর রহমত। আচ্ছা আমি মূলত ইরান এম্বাসিতে গিয়েছি, যাওয়ার পরে তাদের আমার প্ল্যানিং গুলো বলছি, বলার পরে তারাও অনেক খুশি হয়েছে। ওর পরে কেমনে পাইছি আমি নিজে জানি না, কিন্তু এর পরবর্তীতে আমার পিছনে আরো 2-3 জন গেছে, কাউকে ভিসা দেয় না। এটা আসলে আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব হয় না। আচ্ছা, এবং আমি তাহলে আপনি তখন আমি কোনো ইরান আপনি থেকে বান্দার আব্বাস থেকে, আচ্ছা আপনার তাহলে হেঁটে সেটাই গিয়েছিলেন? বলতেছিলাম, বান্দার আব্বাস থেকে আমি সমুদ্র পথে প্রায় 100 কিলোমিটার ছিল নদী পথ, মানে সাগর পথ, সেখান থেকে আমি সৌদি আরবের শারজাতে প্রবেশ করি। সাগর পথে কি আপনি কোনো মানে স্পিড বা কোনো কি ব্যাপার, কোনো সেটা জাহাজ? হচ্ছে জাহাজ বলতে আচ্ছা। পারেন বা ফেরি বলতে পারেন, ওইটা দিয়ে আর কি আমি আরব আমিরাতে প্রবেশ করি। এবং হ্যাঁ। আমার পূর্বে বাংলাদেশ থেকে আমার আরো একজন গিয়েছিলেন বাইকে, তারাও সেম রুট ইউজ করছে। আসলে এই রুট ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নাই। তো আসলে সবকিছু যত সহজ আমরা মনে করি আসলে এত সহজ না। আমি এখনো যারা বলতেছে যে এরকম সহজ ভিসাগুলো পাওয়া যায়, আমি এখনো বলতেছি আপনার একটা দেশের ভিসা পালে, ইরানের ভিসা, ইরাকের ভিসা, একটা দেশের ভিসা পালে নিয়ে আচ্ছা যাবেন। যা হোক, তারপরে আপনি পবিত্র মক্কা শরীফ বলছেন, সেখানে যেটা আপনার স্বপ্ন ছিল। আসলে আমি যখন প্রথম বাংলাদেশ 64 জেলার সফর করতেছিলাম, ওই সফর যখন কমপ্লিট করি তখনই আমার এমন অনুভূতি জাগে যেটা আসলে কল্পনার বাইরে। তো আমি এমন একটা জায়গায় গেছি যেটা আমাদের প্রতিটা মুসলিম মানুষের স্বপ্ন।
এত বড় একটা সফর, সামান্য আমি আমার দেশ সফর করছিলাম, তখন আমার এই অনুভূতি জাগে। তাহলে ওই অনুভূতি, ওই এত বড় একটা সফর, তখন কি অনুভূতি জাগতে পারে? এটা আসলে ভাষায় প্রকাশেরই বাইরে। আচ্ছা আলিফ মাহমুদ, এখন যদি কেউ যেতে চায় তাদের উদ্দেশ্যে, যেহেতু আপনি গিয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? 1 মিনিটে একটু বলে দিবেন আমাদেরকে, আমরা দেখবেন। আসলে সবকিছু হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয়। আমি কারো ব্যক্তিগত বিষয়ে হাত দিতে চাই না। আমি একজন ট্রাভেলার, আমি দুনিয়াটা দেখতে চাই, এবং আমি আমার এই ট্রাভেলের মধ্যে আমি যাতে আল্লাহর রাস্তায় থাকতে পারি, ইবাদত করতে পারি, সেই জন্যই মূলত আমি পবিত্র মক্কায় গিয়েছিলাম। এবং আমি সবসময় চেষ্টা করব আমি আমার ট্রাভেলের মধ্যে ইবাদত করার জন্য, ইসলামের পথে থাকার জন্য। এবং আপনারা কে কার মনের মধ্যে কি আছে এটা আমি কিছুই জানি না। আপনাদের মনে মনের খবর একমাত্র মহান আল্লাহই রাখেন। তো আপনারা আপনাদের আহ যেটা সঠিক মনে হয় সেটাই করবেন। এই বিষয়ে আসলে মূলত আমার আচ্ছা কিছু বলার নেই। আচ্ছা, সাগর পথে তাহলে আপনি শুধু মানে হাঁটা ছাড়া কত কিলোমিটার জাহাজে ছিলেন? 100 কিলোমিটার। 100 আবার কিলোমিটার। আমি যদি ইরাক হয়ে দিয়ে যেতাম, আমার টোটাল সফর হইতো আচ্ছা 7,800 দর্শক, এই যে কিলোমিটার। ওখানে আলিফ আমার 8,000 আলিফ কিলোমিটার সফর। মাহমুদকে নিয়ে অনেকের ভিতরে মানে একটা প্রশ্ন কিন্তু জেগেছিল যে সে বিমানে উঠছে, কিন্তু আজ মনে হয় এই প্রথমে ক্লিয়ার আমি করছে। আমি আমার জীবনের প্রথম মানে অন্য কাউকে বিমানে উঠে ক্লিয়ার সৌদি আরবে করছেন থেকে। নাকি, মানে নাকি এই প্রথমে ক্লিয়ার করলেন, মানে আপনি যে সেই জাহাজে? হ্যাঁ, সেখানে সাগর পথ ছিল, সে সাগর পথে 100 কিলোমিটার জাহাজে গিয়েছিল। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।